জায়ানন্দিনী টেলিবাংলা থেকে আমি আছি সবরা জাহান জেরিন। আমাদের নিয়মিত অনুষ্ঠান গল্পপাঠ নিয়ে। গল্পপাঠে আপনারা শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি ছোট গল্পটি। চলুন আজকে হচ্ছে সপ্তম পরিচ্ছেদ শুরু করি। সপ্তম পরিচ্ছেদ। মার বাড়িতে আসিয়া মিনময়ী দেখিল কিছুতেই আর মন লাগিতেছে না। সে বাড়ির আগাগোড়া যেন বদল হইয়া গেছে। সময় আর কাটে না। কি করিবে, কোথায় যাইবে, কাহার সাথে দেখা করিবে ভাবিয়া পাইল না। মিনময়ীর হঠাৎ মনে হইল যেন সমস্ত গৃহে এবং সমস্ত গ্রামে কেহ নাই। যেন মধ্যাহ্নের সূর্যগ্রহণ হইল, কিছুতেই বুঝিতে পারিল না। আজ কলিকাতা চলিয়া যাইবার জন্য এত প্রাণপণ ইচ্ছা করিতেছে, কাল রাত্রে এই ইচ্ছা কোথায় ছিল? কাল সে জানিত না যে জীবনের যে অংশ পরিহার করিবার যাইবার জন্য এত মন কেমন করিতেছে তা পূর্বেই তাহার সম্পূর্ণ স্বাদ পরিবর্তন হইয়া গিয়াছে। গাছের পক্কপত্রের নেই আজ সেই বৃন্তচ্যুত অতীত জীবনটাকে ইচ্ছাপূর্বক অনায়াসে দূরে ছড়িয়ে ফেলিল। গল্পে শোনা যায় নিপুণ অস্ত্রকার এমন শুকনো তরবারি নির্মাণ করিতে পারে যে মানুষকে দ্বিখণ্ড করিলেও সে জানিতে পারে না। অবশেষে নাড়া দিলেই দুই অর্ধখণ্ড ভিন্ন হইয়া যায়। বিধাতার তরবারি সেই রূপ শুকনো কখন তিনি মিনময়ীর বাল্য ও যৌবনের মাঝখানে আঘাত করিয়াছিলেন সে জানিতে পারে নাই। আজ কেমন করিয়া নাড়া পাইয়া বাল্য অংশ যৌবন হইতে বিচ্যুত হইয়া পড়িল এবং মিনময়ী বিস্মিত হইয়া ব্যথিত হইয়া চাহিয়া রহিল। মাতৃগৃহে তাহার সেই পুরাতন শয়নগৃহকে আর আপন বলিয়া মনে হইল না। সেখানে যে থাকিত সে হঠাৎ আর নাই। এখন হৃদয়ের সমস্ত স্মৃতি সেই আর একটা বাড়ি, আর একটা ঘর, আর একটা শয্যার কাছে গুনগুন করিয়া বেড়াইতে লাগিল। মিনময়ীকে আর কেহ বাড়িতে দেখিতে পাইল না। তাহার হাস্যধ্বনি আর শোনা যায় না। রাহাল তাকে দেখিয়া বলে খেলার কথা, কিন্তু খেলার কথা মনেও আসে না মিনময়ীর। মিনময়ী মাকে বলিল, মা আমাকে শ্বশুর বাড়ি রেখে আয়। এদিকে বিদায়কালীন পুত্রের বিষণ্ণ মুখ স্মরণ করিয়া অপূর্বর মার হৃদয় বিদীর্ণ হইয়া যায়। সে যে রাগ করিয়া বউকে বেয়ানের বাড়ি রাখিয়া আসিয়াছে ইহা তাহার মনে বড় বাধিতে লাগিল। হেনকালে একদিন মাথায় কাপড় দিয়া মিনময়ী ম্লান মুখে শাশুড়ির পায়ের কাছে পড়িয়া প্রণাম করিল। শাশুড়ি তৎক্ষণাৎ ছলছল নেত্রে তাহাকে বক্ষে চাপিয়া ধরিলেন। মুহূর্তের মধ্যেই উভয়ের মিলন হইয়া গেল। শাশুড়ি বধূর মুখের দিকে চাহিয়া আশ্চর্য হইয়া গেলেন। সে মিনময়ী আর নেই। এমন পরিবর্তন সাধারণত সকলের সম্ভব নহে। বৃহৎ পরিবর্তনের জন্য বৃহৎ বলের আবশ্যক। শাশুড়ি স্থির করিয়াছিলেন মিনময়ীর দোষগুলো এক একটি করিয়া সংশোধন করিবেন, কিন্তু আরেকজন অদৃশ্য সংশোধনকর্তা একটি অজ্ঞাত সংক্ষেপ উপায় অবলম্বন করিয়া মিনময়ীকে যেন নতুন জন্ম পরিগ্রাহ্য করিয়া দিলেন। এখন শাশুড়িকেও মিনময়ীর বুঝতে পারিলেন, শাশুড়িও মিনময়ীকে চিনতে পারিলেন। তরুর সহিত শাখা প্রশাখার যেরূপ মিল, সমস্ত ঘরকন্যা তেমনি পরস্পর অখণ্ড সম্মিলিত হইয়া গেল। এই যে একটি গম্ভীর স্নিগ্ধ বিশাল রমণী প্রকৃতি মিনময়ীর সমস্ত শরীরে ও সমস্ত অন্তরে রেখার রেখায় ভরিয়া ভাবিয়া উঠিয়াল, তাহাকে যেন বিদানা দিতে লাগিল। প্রথম আষাঢ়ের শ্যামসজল নবমেঘের মতো তাহার হৃদয়ে একটি অশ্রুপূর্ণ বিস্তীর্ণ অভিমানের সঞ্চার হইল। সেই অভিমান তাহার চোখের ছায়াময় সুদীর্ঘ পল্লবের উপর আর একটি গভীরতর ছায়া নিক্ষেপ করিল। সে মনে মনে বলিতে লাগিল, আমি আমাকে বুঝিতে পারি নাই বলিয়া তুমি আমাকে বুঝিলে না। তুমি আমাকে শাস্তি দিলে না কেন? তোমার ইচ্ছানুসারে আমাকে চালনা করিলা না কেন? আমি রাক্ষসী যখন তোমার সঙ্গে কলিকাতায় যাইতে চাহিলাম না, তুমি আমাকে জোর করিয়া ধরিয়া লইয়া গেলে না কেন? তুমি আমার কথা শুনিলে কেন? আমার অনুরোধ মানিলে কেন? আমার অবাধ্যতা সহিলে কেন? তারপর
অপূর্ব যেদিন প্রভাতে পুষ্পরিণী তীরের নির্জন পথে তাহাকে বন্দী করিয়া কিছু না বলিয়া একবার কেবল তাহার মুখের দিকে চাহিয়া ছিল, সেই পুষ্পরিণী, সেই পথ, সেই তরুণ তল, সেই প্রভাতের রৌদ্র এবং সেই হৃদয় ভারাবনত গভীর দৃষ্টি তাহার মনে পড়িল এবং হঠাৎ সে তাহার সমস্ত অর্থ বুঝিতে পারিল। তাহার পর সেই বিদায়ের দিন যে চুম্বন অপূর্বর মুখের দিকে অগ্রসর হইয়া ফিরিয়া আসিয়াছিল, সেই অসম্পূর্ণ চুম্বন এখন মরুমরিচিত ভাবে তৃষ্ণার্ত পাখির ন্যায় ক্রমাগত সেই অতীত অবসরের দিকে ধাবিত হইতে লাগিল। কিছুতেই তাহার পিপাসা মিটিল না। এখন থাকিয়া থাকিয়া মনে কেবল উদয় হয়, আহা, অমুক সময়টিতে যদি এমন করিতাম, অমুক প্রশ্নের যদি এই উত্তর দিতাম, তখন যদি এমন হইত। অপূর্বর মনে এই বলিয়া ক্ষোভ জন্মিয়াছিল যে মৃন্ময়ী আমায় সম্পূর্ণ পরিচয় পায় নাই। মৃন্ময়ীও আজও বসিয়া বসিয়া ভাবে, তিনি আমাকে কি মনে করিলেন, কি বুঝিয়া গেলেন। অপূর্ব তাহাকে যে দুরন্ত, চপল, অবিবেচক, নির্বোধ বালিকা বলিয়া জানিলেন, পরিপূর্ণ হৃদয় মাতৃধারায় প্রেম পিপাসা মিটাইতে সক্ষম রমণী বলিয়া পরিচয় পাইল না। ইহাতে সে পরিতাপে, লজ্জায়, ধিক্কারে পীড়িত হইতে লাগিল। চুম্বনের এবং সোহাগের যে ঋণগুলি অপূর্বর মাথার বালিশের উপর পরিশোধ করিতে লাগিল, এমনি ভাবিতে ভাবিতে কতদিন কাটিল। অপূর্ব বলিয়া গিয়াছে, তুমি চিঠি না লিখিলে আমি বাড়ি ফিরিব না। মৃন্ময়ী তাহাই স্মরণ করিয়া একদিন ঘরের দ্বার রুদ্ধ করিয়া চিঠি লিখিতে বসিল। অপূর্ব তাহাকে যে সোনালি পাট দেওয়া রঙিন কাগজ দিয়াছিল, তাহাই বাহির করিয়া বসিয়া ভাবিতে লাগিল। খুব যত্ন করিয়া ধরিয়া লইয়া, বাঁকা করিয়া আঙ্গুলিতে কালি মাখিয়া, অক্ষর ছোট বড় করিয়া, উপরে কোনো সম্বোধন না করিয়া একেবারে লিখিল, তুমি আমাকে চিঠি লেখো না কেন? তুমি কেমন আছো? আর তুমি বাড়ি এসো। আর কি বলিবার আছে কিছুই ভাবিয়া পাইল না। আসল বক্তব্য সবইগুলো বলা হইয়া গেলে বটে, কিন্তু মনুষ্য সমাজে মনের ভাব আর একটু বাহুল্য করিয়া প্রকাশ করা আবশ্যক। মৃন্ময়ীও তাহা বুঝিল। এই জন্য আরো অনেকক্ষণ ভাবিয়া ভাবিয়া আর কয়েকটি নতুন কথা যোগ করিয়া দিল। এবার তুমি আমাকে চিঠি লেখো, আর কেমন আছো লিখো, আর বাড়ি এসো, মা ভালো আছেন, বিশু পুটি ভালো আছেন, কাল আমাদের কালো গরুর বাছুর হয়েছে, এই বলিয়া চিঠি শেষ করিল। চিঠি লেফাফায় মুড়িয়া প্রত্যেক অক্ষরটির উপর একটি ফোঁটা করিয়া মনের ভালোবাসা দিয়া লিখিল, শ্রীযুক্ত বাবু অপূর্ব কৃষ্ট রায়। ভালোবাসা যতই দিক, তবু লাইন সোজা, অক্ষর সুছাদ এবং বানান শুদ্ধ হইল না। লেফাফায় নামটুকু ব্যতীত আরো যে কিছু লেখা আবশ্যক, মৃন্ময়ী তাহা জানিল না। পাছে শাশুড়ির অথবা আর কাহারও দৃষ্টিপথে পড়ে, সেই লজ্জায় চিঠিখানি একটি বিশ্বস্ত দাসীর হাত দিয়া ডাকে পাঠাইয়া দিল। বলা বাহুল্য, এই পত্রের কোনো ফল হইল না। অপূর্ব বাড়ি আসিল না। শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি গল্পের সপ্তম পরিচ্ছেদ। আগামী গল্পে আমরা সমাপ্তি গল্পটি শেষ করে দেব। ততক্ষণ ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।